সুপ্রিয় শিক্ষার্থী, সময় ই লার্নিং অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আইনাল হক, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আজ আমরা আলোচনা করব ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে। তোমরা সরাসরি এই ই লার্নিং ক্লাসে যুক্ত হতে পারো। সেক্ষেত্রে পর্দায় দেখা লিঙ্কে ভিজিট করতে হবে। এছাড়াও ফেসবুক কমেন্টের মাধ্যমেও আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত দেওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, আর দেরি নয়, চলো শুরু করি মূল আলোচনা। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী। শিক্ষার্থী, তোমরা কিন্তু দশম শ্রেণীতে পড়েছিলে পদ প্রকরণ। এই প্রচলিত ব্যাকরণে যেটা পদ প্রকরণ, উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেটা হয়ে গেল ব্যাকরণিক শব্দ শ্রেণী। তোমরা দশম শ্রেণীতে শিখেছিলে পদ 5 প্রকার, কিন্তু ওটা যখন শব্দ শ্রেণীর নাম হলো তখন ওটা হয়ে গেল 8 প্রকার। তোমরা শিখেছিলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো দেখো, বিশেষণ ভেঙে দুটো হলো ক্রিয়া বিশেষণ, তাহলে 5টার জায়গায় 6টা হলো। অব্যয় ভেঙে দুটো হয়ে গেল যোজক এবং আবেগ শব্দ, 7টা হলো। আর আগে তোমরা যেটা পড়েছিলে অনুসর্গ, আলাদা একটা পরিচ্ছেদ, এই অনুসর্গ শব্দ শ্রেণীতে প্রবেশ করেছে। তাহলে চলো আমরা অগ্রসর হই আমাদের আলোচনায়। ব্যাকরণিক শব্দ শ্রেণী কী? হ্যাঁ, ব্যাকরণিক শব্দ শ্রেণী। হ্যাঁ, দেখো, বাংলা ভাষার শব্দ সম্ভারকে ব্যাকরণগত দিক থেকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করে বিচার করা হয়। শব্দের এই শ্রেণী বিন্যাসকেই ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। তোমরা কিন্তু প্রচলিত ব্যাকরণে যে ব্যাকরণগুলো আমাদের দেশে প্রচলিত আছে, সেই প্রচলিত ব্যাকরণে শিখেছিলে বাংলা ভাষার শব্দসমূহ 5 প্রকার। ওই যে যেটা একটু আগে বললাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। কিন্তু বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থে একে 8 ভাগে বিন্যস্ত করে দেখানো হয়েছে। চলো আমরা এই 8 প্রকার ব্যাকরণিক শব্দের সাথে আগে খানিকটা পরিচিত হয়ে নিই। হ্যাঁ, দেখো, ব্যাকরণিক শব্দ শ্রেণী প্রথমত 2 ভাগে ভাগ করা হলো। এক হলো অর্থবাহী আর 2 ব্যাকরণিক। এবার অর্থবাহী একে দেখো আবার প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা আবিধানিক আর একটা আবেগাত্মক। এই আবিধানিক দেখো আবার 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ। আর আবেগাত্মক শব্দ ওভাবে থেকে গেল আবেগ শব্দ। আর ব্যাকরণিক দেখো শব্দ 2 প্রকার, একটা যোজক আর একটা অনুসর্গ। তাহলে আমাদের মোট কত প্রকার হলো? দেখো, সুতরাং ব্যাকরণিক শব্দ শ্রেণী প্রধানত 8 প্রকার হয়ে গেল: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, আবেগ শব্দ, যোজক এবং অনুসর্গ। চলো এবার আমরা বিস্তৃত আলোচনায় প্রবেশ করি। হ্যাঁ, বিশেষ্য দেখো, আমরা জানি কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে, ইংরেজিতে বলে নাউন। দেখো, বিশেষ্যকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। আমি এখানে সেই ভাগটা দেখিয়েছি: 1 সাধারণ বিশেষ্য, 2 সংজ্ঞাবাচক বিশেষ্য। এবার দেখো, সাধারণ বিশেষ্য আবার 4টি দিক থেকে বিবেচ্যযোগ্য। 1 হলো ইন্দ্রিয় গ্রাহ্য অনুসারে বিচার্য, 2 গণন যোগ্যতা অনুসারে বিচার্য, সজীবতা অনুসারে বিচার্য, অন্য শব্দ শ্রেণীজাত, অর্থাৎ অন্য শব্দ থেকে কিভাবে বিশেষ্য হলো সেই দিক থেকে বিচার্য।
এবার দেখি আমরা যে ইন্দ্রিয় গ্রাহ্য অনুসারে একটা হলো মূর্ত বিশেষ্য, মূর্ত বিশেষ্য যেটা কনক্রিট নাউন, আর হলো ভাব বিশেষ্য বা ভাববাচক বিশেষ্য বা ভার্বাল নাউন। ভাব বিশেষ্য এবার আমরা দেখি গণনযোগ্য অনুসারে আবার 3 প্রকার। একটা হলো গণন বিশেষ্য, পরিমাপ বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। সজীবতার দিক থেকে 2 রকম, একটা সজীব আর একটা অজীব। এবার অন্য শ্রেণীজাত দেখো এই দিক থেকে আবার 3 প্রকার, ক্রিয়া বিশেষ্য, বিশেষণজাত এবং প্রয়োগ নির্ধারিত। তাহলে আমরা এবার বিস্তৃত আলোচনায় যাচ্ছি, বিশেষ্যের বিস্তারিত আলোচনা। সংজ্ঞাবাচক বিশেষ্য যেটাকে তোমরা ইংরেজি গ্রামারে প্রপার নাউন হিসেবে শিখেছ। এই ধরনের বিশেষ্য দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, স্থান, দেশ, শিল্পকর্ম, পত্রিকা, বই, মাস, দিন ইত্যাদি বোঝায়। যেমন ধরো অর্পা, অনন, শফি, আবার গ্রন্থ ধরো সোনারতরী, অগ্নিবীণা, আবার মাস ধরো বৈশাখ, জ্যৈষ্ঠ, আবার মেঘ। তাহলে এটা দিয়ে কোনো কিছুর নাম বোঝাবে সংজ্ঞাবাচক বিশেষ্যে। আমরা দেখব সাধারণ বিশেষ্য, এটার শ্রেণীবিন্যাস বেশি। খেয়াল করো, কোনো ব্যক্তি, স্থান, বস্তুর নাম না বুঝিয়ে সামগ্রিকভাবে ওই শ্রেণীকে নির্দেশ করে। যেমন ধরো আমি যদি বলি ময়না, তাহলে ওইটা হয়ে যাবে সংজ্ঞাবাচক বিশেষ্য। কিন্তু পাখি বললে দেখো সামগ্রিকভাবে ওই শ্রেণীটাকে বোঝাচ্ছে। আমি যদি বলি ধরো রিফাত, তাহলে কি একজনকে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি মানুষ, তাহলে দেখো ওই শ্রেণীটাকে বোঝাচ্ছে। আমি যদি বলি যমুনা নদী, তাহলে দেখো একটাকে নির্দেশ করছে। কিন্তু আমি যদি নদী বলি, তাহলে ওই শ্রেণীটাকে নির্দেশ করছে। তাহলে সাধারণ বিশেষ্য শ্রেণীটাকে নির্দেশ করা হয়। সাধারণ বিশেষ্য আবার 4টি মানদণ্ডে বিচার্য। 1 ইন্দ্রিয় গ্রাহ্য অনুসারে, 2 গণনযোগ্য অনুসারে, 3 সজীবতা অনুসারে, 4 অন্য শব্দ শ্রেণীজাত এই দিক থেকে। দেখো ইন্দ্রিয় গ্রাহ্যতার দিক থেকে শ্রেণী বিভাগ। ইন্দ্রিয় গ্রাহ্যতার দিক থেকে সাধারণ বিশেষ্যকে 2টি উপশ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো মূর্ত বিশেষ্য, কনক্রিট নাউন। দেখা যাবে এটা, এই জাতীয় বিশেষ্য কি দেখা যায়, স্পর্শ করা যায়, ঘ্রাণ নেওয়া যায়, কিংবা পরিমাপ করা যায়। যেমন ধরো বই, খাতা, কলম, ফুল। তাহলে এগুলো কি দেখা যাচ্ছে, স্পর্শ করা যাচ্ছে, আবার দেখো ঘ্রাণও নেওয়া যাচ্ছে। এবার ভাব বিশেষ্য দেখো, যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ভাব বা গুণগত বৈশিষ্ট্যের নাম বোঝায়। যেমন ধরো পাপ, পুণ্য, হাসি, কান্না, দুঃখ, বেদনা, কষ্ট। তাহলে এগুলো কি বোঝাচ্ছে? এগুলো একটা ভাব বোঝাচ্ছে। আমরা পরবর্তী পর্যায়ে দেখি গণন যোগ্যতা অনুসারে শ্রেণী বিভাগ। গণন যোগ্যতার বিচারে বিশেষ্য 3 প্রকার। 1 গণন বিশেষ্য, কাউন্ট নাউন, সংখ্যা দিয়ে গণনা করা যায়, যেমন গ্রন্থ। আবার আমি যদি বলি গ্রন্থগুলো, তাহলে দেখো 1 2 3 4 5 6 কতগুলো আছে গণনা করা যাবে। দিন, আমি যদি বলি আবার 7 দিন, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 গণনা করা যাবে। শিক্ষক, আবার যদি বলি শিক্ষক মণ্ডলী, তাহলে ওখানে কতজন শিক্ষক রয়েছেন সেটা গণনা করা যাবে। এবার পরিমাপ বিশেষ্য, ম্যাস নাউন, সংখ্যা দিয়ে গণনা করা যায় না, সংখ্যা দিয়ে গণনা করা যায় না, কিন্তু এটা পরিমাপ করা যায় বা মাপা যায়। তাহলে সংখ্যা দিয়ে গণনা করা যাবে না, সংখ্যা দিয়ে গণনা করা যাবে না, পরিমাপ করা যাবে বা মাপা যাবে। যেমন দেখো চাল, এটা কিন্তু সংখ্যা দিয়ে গণনা করা যাবে না। ডাল সংখ্যা দিয়ে গণনা করা যাবে না। তেল সংখ্যা দিয়ে গণনা করা যাবে না। চিনি, লবণ সংখ্যা দিয়ে গণনা করা যাবে না। ধরো তুমি দোকানে গেলে, মুদির দোকানে গিয়ে বললে আঙ্কেল আমাকে 100টা চাউল দিন। আঙ্কেল দেখো অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে। তোমাকে উনি দিতে পারবেন না? দিতে পারবেন না। তাহলে এটা মেপে নিতে হবে, এই জন্য এটা
পরিমাপবাচক। আবার সমষ্টি কালেকটিভ নাউন কোনো দল বা গোষ্ঠীর একক সমষ্টি বোঝায়। যেমন ঝাঁক যদি বলো তাহলে দেখে এক ঝাঁক পাখি, কিছু সমষ্টি বোঝাচ্ছে। যদি বহর বলো, বহর বললে কি সৈন্য বহর, কয়েকজন সৈন্য আছে ওখানে। দল বললে দেখো কিছু সমষ্টি বোঝাচ্ছে মানুষের। পরিবার বললে সমষ্টি বোঝাচ্ছে, কয়েকজন মানুষের সমষ্টি হলো পরিবার। এবার সজীবতা অনুসারে বিশেষ্য। সজীবতা অনুসারে বিশেষ্য আবার দুটো উপশ্রেণীতে বিভক্ত। একটি হলো সজীব বিশেষ্য, জীবন্ত বা সক্রিয় শ্রেণী বোঝায়। যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, সিংহ ইত্যাদি, এগুলো জীবন্ত এবং সক্রিয়। আবার দেখো অজীব ঠিক এটার বিপরীত, জীবন্ত বা নিজে চলাফেরা করতে পারে না এমন। যেমন বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, ল্যাপটপ ইত্যাদি। এবার অন্য শব্দ শ্রেণীজাত বিশেষ্য, অর্থাৎ অন্য শব্দ থেকে এসে গেছে এমন। যেমন ধরো ক্রিয়া বিশেষ্য, ভার্বাল নাউন, কাজ করা না বুঝিয়ে কাজের নাম বোঝাবে। যেমন ধরো পড়া, তাহলে আমি যদি বলি আমি পড়া পড়ি, আমি পড়া পড়ি, তাহলে এই দেখো কি পড়ি, পড়া, কি দিয়ে প্রশ্ন করলে বিশেষ্য পাওয়া যায়। তাহলে এখানে পড়া হলো বিশেষ্য আর পড়ি হলো ক্রিয়া। হাঁটা, এত হাঁটাহাঁটি তবু, এত হাঁটাহাঁটি তবু মেদ কমে না, এত হাঁটাহাঁটি, দেখো এত হাঁটাহাঁটি, এই যে হাঁটি হলো ক্রিয়া আর হাঁটা হলো কি ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে একটা হলো ভার্ব আর একটা হলো ভার্বাল নাউন। ঠিক দেখা, শোনা, বলা, তাহলে এগুলো ক্রিয়াবাচক বিশেষ্য। এবার বিশেষণ জাত বিশেষ্য, যেমন ধরো ধীর, ধীর একটি বিশেষণ, অর্থাৎ বিশেষণ থেকে বিশেষণের পরে প্রত্যয় আদি যোগ হয়ে এটা তৈরি হয়, গঠিত হয়। যেমন ধীর, দেখো এর সাথে তা দিলাম, কি হলো ধীরতা। দেখো যে তার চলাফেরার ধীরতা, আচরণের ধীরতা আমার ভালো লাগে। কি ভালো লাগে? ধীরতা। তাহলে এই যে দেখো কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাচ্ছে সেটি হলো বিশেষ্য। তাহলে ধীর যোগতা ধীরতা। সৎ, এর সাথে তা দিলা, কি হলো সততা, যে তার সততা অবশ্যই গ্রহণযোগ্য। দেখো তার সততা প্রশংসনীয়। কি প্রশংসনীয়? সততা। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো বিশেষ্য। এটি কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা দেখব প্রয়োগ নির্ধারিত বিশেষ্য, অর্থাৎ প্রয়োগের ফলে এই বিশেষণটা বিশেষ্য হয়ে যাবে। যেন আমি বললাম সে গরিব মানুষ, সে কেমন মানুষ? তোমরা জানো কেমন প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তাহলে সে গরিব মানুষ, এই গরিব হলো অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলো গরিব পরিশ্রমী হয়, গরিব পরিশ্রমী হয়, তাহলে কে পরিশ্রমী হয়? এই যে দেখো গরিব, গরিবও সৎ হয়। কে সৎ হয়? এই যে গরিব। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আবার বিশেষ্য পাওয়া যায়। অনুরূপভাবে আমরা দেখি যে মেধাবী সফল হয়। দেখো আমি বললাম যে কৌশিক মেধাবী ছেলে, কৌশিক মেধাবী ছেলে। দেখো কৌশিক কেমন ছেলে? মেধাবী ছেলে। এবার এই মেধাবী বিশেষণ হয়ে গেল। কিন্তু যদি বলি মেধাবী সফল হয়, তাহলে কে সফল হয়? দেখো মেধাবী। তাহলে বিশেষণটা প্রয়োগের ফলে বিশেষ্য হয়ে গেছে। তাহলে এই জন্য প্রয়োগ নির্ধারিত বিশেষ্য নামেও একটি বিশেষ্য রয়েছে। এবার আমরা যাই সর্বনামে। তোমরা জানো যে বিশেষ্যের পরিবর্তে যা বসে তাই সর্বনাম। যেমন ধরো আমি বললাম যে সেলিম সাহেব চৌকস লোক, বা সেলিম সাহেব গুণী মানুষ। তাহলে এখানে সেলিম সাহেব দেখো বিশেষ্য। আবার বললাম তিনি 6 ফুট লম্বা। তিনি কয় ফুট লম্বা? 6 ফুট লম্বা। এই যে দেখো তিনিটা হলো সর্বনাম। কেন? ওই যে সেলিম সাহেব বিশেষ্য, এর পরিবর্তে এটা এসেছে।
তো চলো আমরা আরও অগ্রসর হই। যেমন ধরো আরও কিছু আছে, উষা লক্ষ্মী মেয়ে, সে নিয়মিত লেখাপড়া করে। তাহলে যে সে দেখো এই যে উষা এই বিশেষের পরিবর্তে বসেছে। আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী উষা কিন্তু হ্রস্ব, মনে রেখো। এখানে উষা বিশেষ্য আর সর্বনাম হচ্ছে সে, কারণ এটি বিশেষের পরিবর্তে বসেছে। এবার দেখো বিশেষ্য সর্বনাম 10 প্রকার এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, তোমরা একটু দেখো। প্রথমত কি, ব্যক্তিবাচক, আত্মবাচক, অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, নির্দেশকবাচক সর্বনাম, সাপেক্ষবাচক সর্বনাম, পারস্পরিক সর্বনাম, সাকল্যবাচক সর্বনাম, অন্যবাচক সর্বনাম এবং সংযোগবাচক সর্বনাম। এই হলো 10 প্রকার। তবে দেখো নির্দেশক সর্বনাম আবার 3 প্রকার। একটা হলো নিকট, একটা হলো দূরত্ব নির্দেশক, আর একটা হলো অপ্রত্যক্ষ নির্দেশক। তো আমরা চলো বিস্তৃত আলোচনায় আমরা প্রবেশ করি। হ্যাঁ, সর্বনাম প্রকারভেদ আমরা এখানে আবার এভাবে দেখিয়েছি। এবার আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। ব্যক্তিবাচক সর্বনাম, এ সর্বনাম পক্ষ বা পুরুষ নির্দেশ করে। তোমরা কিন্তু ছোটোকালে শিখেছিলে, 10ম শ্রেণীতে শিখেছিলে যে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই পার্সনকে বাংলা ব্যাকরণে, প্রচলিত ব্যাকরণে পুরুষ বলা হতো। কিন্তু এই পুরুষ শব্দটি কেমন, এই জন্য পরবর্তীতে এটাকে আর পুরুষ না বলে বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণে সেটাকে পক্ষ বলা হলো। কি বলা হলো? পক্ষ। মনে রেখে কিন্তু এখন আর পুরুষ শব্দটি ব্যবহৃত না হয়ে পক্ষ ব্যবহৃত হবে। তোমার যদি পরীক্ষায় আসে, ধরো একটা অনুচ্ছেদ উঠিয়ে দিল, তো বলল যে নিম্নরেখ শব্দগুলোর পক্ষ নির্দেশ করো, নিম্নরেখ শব্দগুলোর পক্ষ নির্দেশ করো। এখন পক্ষ কি তুমি যদি না জানো তাহলে কিন্তু একেবারে বিপদে পড়ে যাবে। তাহলে যেটা পুরুষ সেটাই পক্ষ হয়ে গিয়েছে, ব্যাপারটি মনে রাখতে হবে। তাহলে দেখো আমি উত্তম পুরুষ, তুমি মধ্যম পুরুষ, সে তারা নাম পুরুষ। এবার আত্মবাচক সর্বনাম। আত্মবাচক, আত্ম মানে তো নিজে, এটা বুঝো, কর্তা নিজেই কোনো কাজ করে এমন বোঝায়। যেমন ধরো আমি স্বয়ং যাব, তাহলে আমি নিজেই যাব, এই স্বয়ং আত্মবাচক। যাত্রীরা স্ব আসনে বসে পড়ল, তাহলে যে স্ব নিজ নিজ আসনে বসে পড়ল। তাহলে কর্তা যখন নিজেই কাজ করে এমন সর্বনাম হিসেবে যেটা আসে সেটি হলো কি আত্মবাচক সর্বনাম। এবার নির্দেশক সর্বনাম আবার 3 প্রকার। একটু আগে আমরা দেখে আসলাম যে নির্দেশক সর্বনাম 3 প্রকার আমরা দেখে আসলাম। এই যে দেখো নির্দেশক সর্বনাম 3 প্রকার, একটা নিকট, দূরত্ব এবং অপ্রত্যক্ষ। এইটাই এখন আমরা আলোচনা করব যে নির্দেশক সর্বনাম 3 প্রকার, এটা কি কি। দেখো কোনো কিছুর নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, যেমন ইনি, উনি, সে, তারা, ওরা। হ্যাঁ, এটা বানান দেখো এটা। তো আমরা কিন্তু ছোটোকালে শিখেছিলাম, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানাবগের সা। তাহলে ওই এটা কি দেখো দূরে দূরে বোঝাচ্ছে। আবার তুমি যদি বলো এই দেখা যায়, হ্যাঁ, তাহলে এটা আবার কাছে বোঝাচ্ছে। ঠিক ওই দিক থেকে নিকট নির্দেশক এ। হ্যাঁ, আমি বললাম এ আমার ছোট মামা, দেখো কাছে। হ্যাঁ, এরা আমার কাজিন, দেখো কাছে। হ্যাঁ, এই যে এগুলো তুমি এগুলো নিয়ে যাও, দেখো কাছে বোঝাচ্ছে। কিন্তু দূরত্ব ও গেল কই, তাহলে দেখো ওটা না, ওটা দেখো ওরা কই যাচ্ছে, ওরা দূরে। হ্যাঁ, এগুলো না ওগুলো, তখন দেখো দূরত্ব বোঝাচ্ছে। এই যে অপ্রত্যক্ষ, তোমরা তো বুঝো প্রত্যক্ষ মানে যেটা অক্ষির সম্মুখে, আর অপ্রত্যক্ষ কি, তাহলে
হ্যাঁ অক্ষির অগোচরে, সম্ভ্রমাত্মক বা সম্মানার্থক বিশেষ্য ছাড়া সব ধরনের বিশেষ্যের বদলে বসে। হ্যাঁ দেখো, যেমন সেটি, সেটি নিয়ে আসো, সেটি নিয়ে আসো। তুমি যদি বলো তাহলে দেখো সেটি কিন্তু তোমার কাছে নাই, তাহলে তোমার চোখের বাইরে, দৃষ্টির বাইরে সেটি। আবার যে ওটি যেন কে এনেছিল, এই যে ওটি দেখো অপ্রত্যক্ষ। হ্যাঁ সেটি কোথায় রেখেছো, দেখো ওরা কোথায় গিয়েছিল, তারা কি আজও আসবে, তারা কি আজও আসবে। তুমি দেখো, তুমি বাক্যটা বলো তো, তুমি যার সাথে বলছো তুমি কিন্তু তাকে দেখতে পাচ্ছ, কিন্তু তারা কি আজও আসবে, তারা কিন্তু তোমার চোখের সামনে নেই। তাহলে এই যে অপ্রত্যক্ষ, একটু খেয়াল করে পড়লেই খুব কঠিন কিছু না, কিন্তু আলোচনাটা জাস্ট বিস্তৃত, এই একটি সমস্যা, কিন্তু খেয়াল করে পড়লে সমস্যা নয়। এবার দেখো অনির্দিষ্ট সর্বনাম, অনির্দিষ্ট কোনো কিছু বোঝায়। যেমন হ্যাঁ দেখো যে কেউ কেউ হয়তো ঘটনাটি জানে, কেউ কেউ নির্দিষ্ট করে বোঝানো যাচ্ছে না। আবার আমি ধরো বললাম এই কে কথা বলে, তুমি বলো স্যার কেউ হয়তো বলেছে। এই দেখো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এই তুমি কি খেয়েছো, কি খেয়েছো, বলো স্যার এই কিছু একটা খেয়েছি। এই দেখো নির্দিষ্ট করে হলো না, এ তাহলে কিছু। এবার প্রশ্ন জ্ঞাপক সর্বনাম, এইটাতে একেবারেই সহজ। হ্যাঁ যেমন ধরো ওই যে ছোটোকালে তোমরা কিন্তু বেশ ধাঁধা করেছো, কৌতুক করেছো, বন্ধুকে বলেছ বলতো হোয়াট অর্থ কি। এখন বন্ধু চালাক, বলল কি গাধার মতো প্রশ্ন করছিস উত্তর দিব কি। এই দেখো অর্থাৎ হোয়াট অর্থ কি, তুমি কিন্তু অর্থটা বলেই দিয়েছ। হ্যাঁ এই জন্য কি ওই চালাক বন্ধু বললো কি গাধার মতো প্রশ্ন করছিস উত্তর দিব কি। তাহলে যে দুই ক্ষেত্রেই কিন্তু প্রশ্নবাচক কি আছে। তাহলে যে দেখো সর্বনাম দিয়ে কোনো প্রশ্ন বোঝায় সেটাই প্রশ্নবাচক সর্বনাম। যেমন কাল কে এসেছিল, হ্যাঁ তো ওরা কি আজও যাবে ইত্যাদি ইত্যাদি, তুমি কি খেয়েছো ইত্যাদি। দেখো এবার সংযোগবাচক সর্বনাম দুটি বাক্যের সংযোগ ঘটায়। যেমন তিনি বললেন, তিনি বললেন এই একটা বাক্য, মনোযোগ দিয়ে শোনো এই একটা বাক্য। এই দুটো বাক্যের মধ্যে দেখো সংযোজক পদ হিসেবে এই যে এসেছে, কাজে এটা সংযোজক সর্বনাম। তোমাদের কিন্তু পরীক্ষায় ঠিক এভাবে আসবে। ধরো এই বাক্যটাই এলো যে তিনি বললেন যে, হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই যে আন্ডারলাইন করা আছে এবং প্রশ্নে বলা আছে নিম্নরেখ শব্দগুলোর শব্দ শ্রেণী নির্ণয় করো। তাহলে তুমি যদি খেয়াল করে পড়ো তাহলে কিন্তু খুব কঠিন কিছু না। এবার আমরা পরবর্তী দেখো সাপেক্ষ সর্বনামে যাচ্ছি। সাপেক্ষ, তুমি যদি এই শব্দটার সন্ধি করো তাহলে কি হয়ে যায়, স যোগ অপেক্ষ, স যোগ অপেক্ষ। আবার যদি ব্যাসবাক্য করো সাপেক্ষ তাহলে কি হয়ে যায়, অপেক্ষার সহিত বর্তমান, অর্থাৎ একটা আরেকটার জন্য অপেক্ষা করবে। কীরকম আমরা দেখি দেখো, তাহলে তাহলে দেখো যেমন কর্ম তেমন ফল। তাহলে যে যেমন এবং তেমন একটা দেখো আরেকটার উপরে নির্ভর করেছে। জোর যার মূল্যক তার, এই যে যার তার, যা ভেবেছি তাই হয়েছে। এই যে দেখো সাপেক্ষ সযোগ অপেক্ষ, তাহলে একটা আরেকটার জন্য অপেক্ষা করা। তাহলে ভেবেছি তাই হয়েছে, দেখো বাক্য হয় না। কর্ম তেমন ফল বাক্য হয় না, তাহলে একটা আরেকটার জন্য অপেক্ষা করে। এবার পারস্পরিক সর্বনাম, ইংরেজি গ্রামারে যেটা রেসিপ্রকাল, সেই পারস্পরিক সর্বনাম দেখো দুপক্ষের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বোঝায়। যেমন তারা পরস্পর বন্ধু, তারা পরস্পর বন্ধু। এই যে দেখো পরস্পরতা বা পারস্পরিকতা বোঝাচ্ছে। হ্যাঁ দেখো তোমরা নিজেরা কাজটি করে ফেলো, এই দেখো নিজেদের মধ্যে পরস্পর মিলে কাজটি করে ফেলবে। তাহলে এটা হলো পারস্পরিক সর্বনাম, পারস্পরিক। হ্যাঁ এবার সাকল্যবাচক। সাকল্য মানে কি, সব। সাকল্য মানে সব, ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায়। যেমন সবাই ট্যুরে যেতে চাইছে,
সবাই ট্যুরে যেতে চাইছে। ধরো তোমাদের কলেজ থেকে সুন্দরবন ট্যুরে যাবে, এখন তো লোভনীয় ট্যুর। এবার ধরো 7 দিনে মাত্র 8,000 টাকা বা 7,000 টাকা, এটা কি আদৌ সম্ভব? তো ছাত্রছাত্রী সবাই হুমড়ি খেয়ে পড়েছে, সবাই যাব সবাই যাব সবাই যাব। তাহলে দেখো সবাই ট্যুরে যেতে চাইছে, এই যে সাকল্য সবাইকে বোঝাচ্ছে। আবার তাবৎ খাবার খাওয়া সম্ভব নয়, হ্যাঁ, তাহলে সব খাওয়া বোঝাচ্ছে। সব মিষ্টি মিষ্টি, সব মিষ্টি মিষ্টি, দেখো, হ্যাঁ, এই সব দ্বারা সকল মিষ্টিকে বোঝানো হচ্ছে। এই মিষ্টিতে বস্তু নাউন, আর এই মিষ্টি কিন্তু অ্যাডজেক্টিভ। এবার আমরা অন্যবাচক সর্বনাম দেখি। অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। হ্যাঁ, দেখো, এটা কিন্তু তোমাদের শ্রদ্ধা আম্মাজান আব্বাজান তোমাদের বেশি বলেন যে অমুকে ফার্স্ট হতে পারলে তুই কেন পারবি না, বা অমুকে 90% নম্বর পেলো, হ্যাঁ তুই কেন পারলি না, তোর কেন 70% নম্বর। এই মায়েদের মুখে এই কথাগুলো বেশি শুনতে পাবে। তাহলে অন্যে পারলে তুমি কেন পারবে না, তো আজ যাও, অন্য দিন এসো, অমুকের কাছে শুনে এসো, ইত্যাদি ইত্যাদি। তা হ্যাঁ, আমরা যাই, দেখো এবার পুরুষ বা পক্ষভেদে সর্বনাম। তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে প্রশ্ন হবে সেখানে কিন্তু পুরুষ কথাটা উল্লেখ থাকবে না, যেটা ইংরেজি গ্রামারে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাংলায় আগে আমরা শিখেছিলাম প্রচলিত ব্যাকরণে পুরুষ, কিন্তু এখন কিন্তু এই পুরুষ কথাটা উল্লেখ থাকবে না, পক্ষ উল্লেখ থাকবে। যে হ্যাঁ, পক্ষ উল্লেখ থাকবে। যেমন ধরো তিনি চট্টগ্রামে থাকেন, তিনি আন্ডারলাইন করা থাকলো, এইভাবে কিছু বাক্য দেওয়া থাকলো সর্বনাম দিয়ে, যে ওরা আজ এসেছে, আমি রাতে খাবো না, তাহলে তিনি, ওরা, আমি, এইভাবে দেওয়া থাকলো, দিয়ে আন্ডারলাইন করে দেওয়া থাকলো এইগুলো শব্দগুলো, এবং বলল এগুলোর নিম্নরেখা অংশগুলোর পক্ষ নিরূপণ করো। কি কঠিন কথা, তুমি তো পড়নি বা ফাঁকি দিয়ে গেছো, এখন এই পক্ষ তুমি কিভাবে নির্ণয় করবে, কোন পক্ষ এটা, ছেলে পক্ষ না মেয়ে পক্ষ, দেখো এমন ঝামেলায় পড়বে। কাজেই কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়লেই ব্যাপারটা কিন্তু সহজসাধ্য। দেখো বক্তা পক্ষ, উত্তম পুরুষ, স্বয়ং বক্তায় বক্তা পক্ষ, যেন আমি, আমরা, আমাকে, আমাদিগকে, হ্যাঁ, উত্তরবঙ্গে বলে হামি হামাকে, বরিশালে বলে মুই, হ্যাঁ, তাহলে এইগুলো কি হচ্ছে, স্বয়ং বক্তা। এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এই মনোযোগ দাও, এদিকে তাকাও, আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে দেখো এই যে বক্তা আমি, তাহলে এই যে আমার, হ্যাঁ, আমি কিন্তু তোমাদের মনোযোগ প্রার্থনা করছি, এই দেখো আমি, তাহলে স্বয়ং বক্তাই উত্তম পুরুষ বা বক্তা পক্ষ। আবারও বলছি, আমি কিন্তু তোমার বোঝার সুবিধার্থে উত্তম পুরুষ দিয়েছি, পরীক্ষা প্রশ্নে কিন্তু এটা থাকবে না। শ্রোতা পক্ষ মধ্যম পুরুষ। এই ধরো আমি তোমাদের বলছি তোমরা কেমন আছো, এই তুমি কি হোমওয়ার্ক করেছো, হ্যাঁ, আপনি কেমন আছেন, তাহলে দেখো কিরে তুই কখন এলি, এই দেখা। তাহলে বক্তা যার সাথে কথা বলে, বক্তা যার সাথে কথা বলে তারা হচ্ছে শ্রোতা। এই শ্রোতা পক্ষ, যেটা আগে তোমাদের মধ্যম পুরুষ ছিল, যেমন তুমি, তোমরা, তোরা, আপনি ইত্যাদি। এই শ্রোতাপক্ষ বা মধ্যম পুরুষ কিন্তু 3 রকমের হয়ে থাকে, ওখানে আমি দেখাইনি, খেয়াল করে একটু বলে দিচ্ছি। সম্মানার্থক বা সম্ভ্রমাত্মক। সম্মানার্থক যেন আপনি, আপনারা, আপনাকে, দেখো এটা সম্মানসূচক শব্দ। আবার আমি যদি বলি যে তুই, তাহলে এই দেখো তুই, আবার তুই, তোরা তুচ্ছার্থক। আবার দেখো তুমি, তোমরা, তোমাদেরকে, এইগুলোর কমন ব্যবহার, এজন্য এগুলো সাধারণ শ্রোতাপক্ষ। তাহলে আমরা দেখলাম সম্ভ্রমাত্মক শ্রোতাপক্ষ, সাধারণ শ্রোতাপক্ষ, তুচ্ছার্থক শ্রোতাপক্ষ। আশা করি মনে রাখার চেষ্টা করবেন। এবার অন্য পক্ষ, প্রথম পুরুষ। ধরো আমি আর তুমি যখন কথা বলছি, আমি আর তুমি যখন কথা বলছি,
তখন কিন্তু আমি আর তুমি যখন কথা বলছি তখন কিন্তু অন্য কাউকে উদ্দেশ্য করে বলছি। হ্যাঁ, যেমন প্রসূন বা তুমি কি আজ প্রসূনকে দেখেছ? তুমি কি আজ প্রসূনকে দেখেছ? হ্যাঁ, দেখো। তুমি কি আজ সেলিম ভাইকে দেখেছ? হ্যাঁ, আপনি কি কুরাইশিকে দেখেছেন? এই যে দেখো, তাহলে আমি আর তুমি আছি। তাহলে আমাদের মাঝে কথা হচ্ছে অন্য একজনকে নিয়ে। কাকে নিয়ে? প্রসূনকে নিয়ে কথা হলো, সেলিম ভাইকে নিয়ে কথা হলো, কুরাইশিকে নিয়ে কথা হলো। তাহলে এই হ্যাঁ, দেখো এদের পরিবর্তে যা আসে যে দেখো সে, তারা, তিনি, মা, বাবা, চন্দ্র, সূর্য। তোমরা একটু মনে রেখো, সকল বিশেষ্যয়, সকল বিশেষ্যয় অন্য পক্ষ বা নাম পুরুষ। সকল বিশেষ্য কথাটা মনে রেখে কিন্তু পরবর্তীতে আবার কাজে লাগবে। সকল বিশেষ্যয় নাম পুরুষ বা শ্রোতা অন্য পক্ষ, নাম পুরুষ নাম পুরুষ বা প্রথম পুরুষ বা অন্য পক্ষ, ব্যাপারটা মনে রেখো। এবার আমরা যাচ্ছি বিশেষণ। বিশেষণ নিয়ে, যেটা তোমরা অ্যাডজেক্টিভ হিসেবে শিখেছ, জেনেছ, চিনেছ। দেখো, যে পদ বিশেষ্যের বা সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, ভাব, অবস্থাদি নির্দেশ করে তাই বিশেষণ। বিশেষণ অন্য শব্দের অর্থকে বিশেষিত করে। যেমন ধরো, হ্যাঁ, আমি বললাম কি ভালো চাকরি। দেখো, চাকরিটাকে বিশেষিত করেছে। সাদা গাড়ি, সাদা গাড়ি দেখো গাড়িটাকে বিশেষিত করেছে। তাহলে ধরো তোমার একটা ভালো চাকরি হলো, এবার তুমি কি চিন্তা করবে? একটি সাদা গাড়ি কেনার। এবার দেখো একটা সুন্দর বাড়ির পরিকল্পনা, সুন্দর বাড়িটাকে বিশেষিত করছে। এবার দেখো একটা সুন্দর বাড়ি হলো, ফ্ল্যাটও হলো। এবার কি আসবে? দেখো মিষ্টি বউ। তাহলে এই যে বউটাকে বিশেষিত করছে। এবার দেখো তারপরে কি সুখী সংসার, সুখী সংসার। তাহলে কেমন সংসার, কেমন গাড়ি, কেমন চাকরি, কেমন বাড়ি, কেমন বউ। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলো পাওয়া যায় সেটাই হলো বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তবে সংখ্যা বা পরিমাণ বোঝালেও কিন্তু অ্যাডজেক্টিভ হবে, অবস্থা বোঝালেও হবে, বিশেষণ হবে। বিষয়টি মনে রেখো। আমরা দেখি বিশেষণের শ্রেণীবিভাগ প্রধানত তিনটি মানদণ্ডে ভাগ করা যায়। কয়টি মানদণ্ডে? তিনটি মানদণ্ডে। তো আমরা দেখি, এক হচ্ছে অর্থ নির্ভর, দুই ব্যুৎপত্তি নির্ভর, তিন অন্বয় নির্ভর। অন্বয় মানে তো সম্পর্ক। কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সে অনুযায়ী, কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সে অনুযায়ী। আবার কিভাবে গঠিত হয়েছে, অর্থাৎ তার ব্যুৎপত্তি কীভাবে, উৎপত্তি কীভাবে, হ্যাঁ, সেই উৎপত্তির দিক থেকে। আবার ধরো বাক্যে বিশেষণের অবস্থান অনুযায়ী, তো অর্থাৎ সম্পর্ক স্থাপন করেছে না করে নাই, সেই অবস্থান অনুযায়ী। তো আমরা বিস্তৃত আলোচনায় ধীরে ধীরে যাব। আবার দেখো অর্থ নির্ভরতার দিক থেকে, অর্থাৎ কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সেই অনুযায়ী বিশেষণকে প্রাথমিক দুই ভাগে ভাগ করা যায়। এক নাম বিশেষণ আর ভাব বিশেষণ। এখন নাম বিশেষণ কি, ভাব বিশেষণ কি বা তীব্রক। ভাব বিশেষণ বা তীব্রক, অর্থাৎ আমরা এই দুটো একটু বিস্তৃত আলোচনায় যাই। দেখো নাম বিশেষণ, নাম বিশেষণ, হ্যাঁ, তো তোমরা তো বুঝো যে কোনো কিছুর নাম বোঝাবে, সেই কোনো কিছুর নাম বোঝাবে, সেই নামটাকে বিশেষিত করলেই ওটাকে নাম বিশেষণ বলা হবে। তো নাম বিশেষণ দেখো বর্ণবাচক, বর্ণ বা রং নির্দেশ করে। যেমন ধরো কালো মেঘ, মেঘের রং বা বর্ণ কেমন? কালো। সাদা হাঁস, হ্যাঁ, হাঁসের বর্ণ বা কালার রং কেমন? সাদা। আবার গুণবাচক বিশেষণ গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন ধরো মেধাবী মেয়ে, গরম পানি, অথবা
দক্ষ কারিগর অথবা চৌকস লোক। তাহলে এইগুলো কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। এবার দেখো 3 নম্বর অবস্থাবাচক। অবস্থা প্রকাশ করে এই জাতীয় বিশেষণে। যেমন জ্বলন্ত আগুন, আগুনটার অবস্থা প্রকাশ করেছে। কঠিন পদার্থ, পদার্থের অবস্থা প্রকাশ করেছে। আবার তরল পদার্থ বললা, হ্যাঁ, পদার্থের অবস্থা প্রকাশ করেছে। সংখ্যা নির্দেশ করে। তাহলে যেমন 10 টাকা, 20 টাকা, 30 টাকা, তাহলে এগুলি কি হচ্ছে? 12 মাস সংখ্যা প্রকাশ করছে। কিন্তু এইগুলো যদি আবার মাত্রা বোঝায় তাহলে কিন্তু পরিমাপ জ্ঞাপক হয়ে যাবে। আমরা তাকাই পরবর্তী অংশে। ক্রমবাচক, সংখ্যাক্রমিক অবস্থান নির্দেশ করে। যেমন তুমি এই যে একাদশ শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, এগুলো কিন্তু ক্রমবাচক শব্দ। তুমি কিন্তু ক্রমান্বয়ে ক্লাসগুলো উতরে অতিক্রম করে এসেছো। কতগুলো ক্লাস অতিক্রম করে একাদশ শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে এসেছো। তাহলে একাদশ, দ্বাদশ, নবম, দশম এগুলো কি? সব ক্রমবাচক শব্দ। প্রথমা, কন্যা ইত্যাদি। এবার পরিমাণ, মাত্রা, পরিমাণের মাত্রা বোঝাবে। যেমন ধরো বিশাল সম্পদ 33 বছর। তুমি যদি মাকে বলো যে মা 33 টাকা দাও, বলে তুই 33 টাকা দিয়ে কী করবি? বলে মা 2টা শূন্য পরে বাড়িয়ে দিও। দেখ, হ্যাঁ হ্যাঁ কী হলো, কতগুলো টাকা হয়ে গেল। তাহলে টাকা বোঝাচ্ছে, তখন সংখ্যা বোঝাচ্ছে। আবার যদি বলো 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, তাহলে তোমার কিন্তু অপেক্ষার পরিমাণ বা মাত্রা বোঝাচ্ছে যে কি পরিমাণ সময় তুমি অপেক্ষা করেছ। 33 বছর অপেক্ষা করেছ, কেউ কথা রাখেনি। তাহলে আমরা দেখি প্রয়োগ ভেদে কি 33 বা এটা হয়ে যাচ্ছে সংখ্যাবাচক, আবার প্রয়োগ ভেদেই এটা হয়ে যাচ্ছে পরিমাণ মাত্রাবাচক। এবার দেখো উপাদানবাচক। উপাদান তো বোঝোই তুমি, যে কোনো কিছু তৈরির উপাদান বা উপকরণ। যেমন রেশমি চাদর, তাহলে চাদরটার উপাদান কি? রেশমি। তাহলে যে রেশম এখানে হলো বিশেষণ, উপাদানবাচক বিশেষণ। মাটির কলসি, তাহলে মাটির কলসি, এই কলসি কিন্তু রস্যইকার, কারণ আধুনিক বাংলার নিয়ম অনুযায়ী বস্তুবাচক শব্দে রস্যইকার হয়। তাহলে মাটির কলসি, কলসিটার উপকরণ কি? মাটি। ওরকম স্বর্ণের আংটি, আংটির উপকরণ কি? স্বর্ণ। তাহলে যখন কোনো উপকরণ বোঝাবে তখন সেটাই কি? উপাদানবাচক হয়ে যাবে। এবার প্রশ্নবাচক, প্রশ্ন করা বোঝাবে। যেমন আর কতক্ষণ সময় যেতে হবে, এই যে কতক্ষণ প্রশ্নবাচক। এ কেমন সুরের গান, এই যে কেমন সুর, এই যে দেখো কেমন প্রশ্নবাচক। এবার নির্দিষ্টতা জ্ঞাপক, যেটাকে নির্দিষ্ট করে বুঝিয়ে দিবে। যেমন তুমি যদি বলো যে এই 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 কলমটি আমার, এই কলমটি আমার, হ্যাঁ হ্যাঁ সেই ছেলেই তো এসেছিল সেই, তাহলে এই ওটি যেন কার? ওই যে ওটি। তাহলে দেখো নির্দেশ করা হচ্ছে। এই জন্য এগুলো কি? নির্দেশক সর্বনাম। আমরা যাচ্ছি, দেখো ভাব বিশেষণ। এতক্ষণ আমরা বুঝলাম যে নাম বিশেষণ। এবার আমরা যাব ভাব বিশেষণে। দেখো বিশেষণের যে দুটো প্রধান রূপ ছিল, বিশেষণের দুটো প্রধান রূপ, একটা নাম বিশেষণ আর একটা ভাব বিশেষণ। এবার আমরা ভাব বিশেষণের আলোচনায় যাচ্ছি। যে বিশেষণ বিশেষ্য ও সর্বনাম বাদ দিয়ে অন্য পদকে বিশেষিত করে তাকে ভাব বিশেষণ বলে। দেখো একে অতি বিশেষণ বা তীব্রক বলা হয়। অতি বিশেষণ বা তীব্রক বলা হয়, অর্থাৎ এটা বিশেষণকেও কি? বিশেষিত করে ফেলে। যেমন তুমি যদি বলো অশ্ব দ্রুত চলে, তাহলে দেখো দ্রুত এখানে
ক্রিয়া বিশেষণ। আবার যদি বলো অশ্ব খুব দ্রুত চলে, তাহলে যে খুবটা হলো ভাব বিশেষণ বা তীব্রক বা অতি বিশেষণ। তো আমরা তারপরে যাই, যেমন দারুণ সুন্দর দেখতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুন্দর এখানে বিশেষণ, তার আগে দারুণ দারুণ এসে গেছে। আবার সাবধানে থেকো, সাবধান বিশেষণ ক্রিয়া বিশেষণ, তাকে আবার খুব এসে বিশেষিত করেছে, সুতরাং ভাব বিশেষণ। এবার দেখো ব্যুৎপত্তি বা উৎপত্তি বা গঠনগত দিক থেকে বিশেষণ কিভাবে গঠিত, সেই অনুযায়ী বিশেষণ দুই প্রকার। একটা স্বয়ংসিদ্ধ বিশেষণ নিজে নিজেই, আরেকটি সাধিত বিশেষণ। স্বয়ংসিদ্ধ বিশেষণ কোনটা? যেটা কি ব্যাকরণগতভাবে অবিভাজ্য, আর ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, যেমন ভালো, মন্দ, ঝাল, টক, মিষ্টি ইত্যাদি। সাধিত বিশেষণ কত প্রকার আরও হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো সময় ই লার্নিংয়ের। ধন্যবাদ।